শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় হুট করে বার্তা সংস্থা এপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে। বিশেষ করে আমি একটু আগে ওয়াশিংটন পোস্ট দেখছিলাম, তারা বেশ গুরুত্ব দিয়ে জিনিসটা ছেপেছে এবং আমি শুনেছি আরো বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে বাংলাদেশে তো হবেই। হঠাৎ করে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারটা কেন দিলেন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এটা কি আসলেই হঠাৎ করে সাক্ষাৎকার, নাকি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ তার শক্তি ফিরে পাওয়ার একটা চেষ্টা করছে, লবিং জোরদার করছে এবং তারই একটা অংশ হিসাবে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারটি দিয়েছেন? আপনারা যদি এমনিতে আলাদাভাবে দেখে থাকেন তাহলে মনে হবে এটা খুবই একটা স্বাভাবিক ক্যাজুয়াল সাক্ষাৎকার, কিন্তু খেয়াল করে দেখবেন প্রথম কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় বেশ গুছিয়ে কথা বলেছেন। উনি আসলে খুব একটা ভালো পাবলিক স্পিকার না। এর আগে উনি বিভিন্ন সময় যে কথাবার্তাগুলো বলেছিলেন, আমি জানি না আপনাদের কথা, আমার কাছে অধিকাংশ সময় মনে হয়েছে যে উনি বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলতো এটা জানেন না। এটা না জানতে পারার কারণ আছে, তিনি আদৌ বাংলাদেশে খুব বেশি দিন ছিলেন না। জীবনের আশঙ্কা নিয়ে ছোটবেলা থেকেই তাকে অলমোস্ট এক ধরনের দূরে সরে থাকতে হয়েছে নিরাপত্তার স্বার্থে, এবং তিনি যুক্তরাষ্ট্রে আছেন দীর্ঘ প্রায় 30 বছর ধরে। বাংলাদেশের রাজনীতির প্যাচ গোছ এবং রাজনীতির ভাষা পরিভাষা শেখা তার পক্ষে সুযোগ হয়নি, সম্ভব হয়ে ওঠে নাই। সেটা যাই হোক, এই সাক্ষাৎকারটি দেখে মনে হচ্ছে যে তাকে বেশ গুছিয়ে দেওয়া হয়েছে, বা তিনি নিজে গুছিয়ে জিনিসটা বলেছেন, তার হয়তো একটা মিডিয়া টিম বা কোনো একটা কিছুর মাধ্যমে করা হয়েছে। সাক্ষাৎকারটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তিনি বলেছেন, এই প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে আসার দাবি করেছে। তারা সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যদিও তিনি বলেছেন যে হ্যাঁ, হয়তো শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগ সেই প্রস্তুতিটা থাকবে না। বাকি অন্যান্য কথাবার্তা যেগুলো বলেছেন তার অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা। এই বর্তমানে যে বিচার চলছে সেই বিচারকে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছেন। জুলাই আগস্টে যে তো মানুষ মারা গেছে তার সংখ্যা নিয়ে তিনি বলেছেন যে সরকারের যে সংখ্যাটা সেটাই বলেছেন, এবং এই হত্যাকাণ্ডগুলোর তদন্ত এবং বিচার দাবি করেছেন তিনি। এটা খুব ভালো একটা কাজ হয়েছে। এর বাইরে মূলত নির্বাচনটাকে তিনি টুইস্ট করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি আসতে দেওয়া না হয় নির্বাচনে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না বা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। আগামীতে দেশ একটা অশান্তির মধ্য দিয়ে যাবে। এটা হচ্ছে তার সারবস্তু। প্রিয় দর্শক, কেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি? আপনারা যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেন তাহলে কিন্তু হবে না। আপনারা দেখেন ঠিক আগে আগে আমাদের এখানে বিশ্বের অনেকগুলো মানবাধিকার সংস্থা একসাথে একটা চিঠি লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিশেষ করে আমরা যদি বলি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, একটা শক্তিশালী সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ আরেকটা শক্তিশালী সংস্থা এবং প্রভাবশালী সংগঠন। এটা মূলত হিউম্যান রাইটস ওয়াচের উদ্যোগে হয়েছে এবং তাদের ওয়েবসাইটে চিঠিটি ছাপা হয়েছে, যেখানে দেখেছেন পরিষ্কারভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ঢালাওভাবে যে তথাকথিত বিচার চলছে সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচনের প্রয়োজন আছে। সেই ইনক্লুসিভ নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগকে সাথে নিয়ে এই নির্বাচনটা করতে হবে। এর বাইরে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বেশ কিছু কূটনীতিবিদ যারা আছেন, বিশেষ করে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত, তাদের খুচরা কাছে আওয়াজ শোনা যাচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কথা হচ্ছে। 3 জন রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছিলেন এবং তারা বেশ গোপনীয়তার সাথে সেখানে গিয়েছেন। তারা 3 জনই এক গাড়িতে গিয়েছেন এবং গোপনে বৈঠক করেছেন। সেই বৈঠকটা নিয়ে বাইরে যদিও খুব বেশি কথাবার্তা হয় নাই, মিডিয়া ব্ল্যাকআউট করার একটা চেষ্টা চলেছে এবং পরের দিন সাবের হোসেন চৌধুরী, পরের দিন বা পরের সপ্তাহে হয়তো সাবের হোসেন চৌধুরীর নামে একটা দুদকের মামলা দিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছুর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাসিক যে সফর, মানে প্রতি মাসে যেমন একটু বিদেশে যান, একটু তার দীর্ঘদিনের অভ্যাস, উনি ক্ষমতা আসার পরে প্রতি মাসে বিদেশে যান। কেন যান, কি কারণে যান কেউ জানে না, বাট উনি যান এবং গিয়ে সেখানে মেয়র, কমিশনার, ওয়ার্ড কমিশনার, মেম্বার যারা তার লোকে বৈঠক করেন, এগুলো আমরা দেখে থাকি। এই বৈঠকটা এবার মানে এই মাসিক সফরটা উনি করতে চাচ্ছিলেন সৌদি আরবে। যতটুকু শোনা যাচ্ছে, বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাকে নিরুৎসাহিত করা হয়েছে বলে সফরটি বাতিল হয়েছে। স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব দেশে মানুষ পাঠানোর সুযোগ আছে, যেহেতু উনি সম্প্রতি একটি কি বলে এটাকে আদম ব্যাপারীর লাইসেন্সকে কি বলে সুন্দরভাবে আপনারা জানেন, আমি মানে সুলাগতা ভাই আদম ব্যাপারীর যে একটা লাইসেন্স উনি করেছেন গ্রামীণের নামে, এইটা যেসব দেশে ব্যবসা করা যাবে এইসব দেশে একটু বেশি উৎসাহ আগ্রহ নিয়ে যাচ্ছেন। উনি ইতালিতে গিয়ে বলেছেন যে সব এই অবৈধদেরকে ফেরত দিয়ে দাও, আমরা আবার বৈধভাবে পাঠাবো। এবং জুলাই সনদের সময় উনি বক্তৃতা বলেছেন যে খালি তরুণদেরকে নেওয়ার জন্য ওনার কাছে দরখাস্ত সিটি পত্র আয়সা ভরে গেছে, খালি আপনারা দেন, এতজন পাঠান, যতজন পারেন পাঠান। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে নতুন ব্যবসা যেটা শুরু করতে যাচ্ছেন, আদম ব্যাপারীর ব্যবসা, সেই ব্যবসাটার যে আবহ তৈরি করছেন তারই একটা হয়তো ধারাবাহিকতা। উনি সৌদি আরব যেতে চেয়েছিলেন, যদিও উনি খুব আজব সংগঠনের নামে যান, সেসব জায়গায় স্পিকার, বক্তায় বিভিন্ন পরিচয় দিয়ে এইসব সফরকে, সরকারের টাকাকে জায়েজ করার চেষ্টা করে থাকেন। সেই সৌদি আরব সফরটা তার বাতিল হয়ে গেছে। সব মিলিয়ে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে আওয়ামী লীগ কিছুটা গুছিয়ে এনেছে এবং তারা কিছুটা প্রেশার
ক্রিয়েট করার একটা অবস্থানে গিয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুব বেশি সাকসেসফুল এখনো হয় নাই, এবং আওয়ামী লীগের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল বা যতটুকু করা উচিত ছিল গত 1-1.5 বছরে, সেটা তারা করতে পারে না। এটা করতে না পারার কারণ হচ্ছে আওয়ামী লীগের অধিকাংশ লোকজনই অযোগ্য। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা একাই কথা বলছেন, একাই কাজ করে যাচ্ছেন, এবং এর বাইরে উনি যে এদেরকে পেলে পুষে বড় করেছিলেন এর অধিকাংশই হয়তো পালিয়ে গেছে, চুপচাপ আছে, কথা বলছে না, কাজ করছে না, এবং এর অধিকাংশই কাজ করতে চাইলেও তাদের আসলে সেই কাজ করার যোগ্যতা নাই। আওয়ামী লীগ ভেবেছিল যে তারা সবসময় ক্ষমতার মধ্যে থাকবে, যার কারণে আন্তর্জাতিক এই লবি শক্তিগুলা যে কিছু ছায়া সংগঠন তৈরি করে রাখা বা কিছু বিপদ আপদে যাওয়ার মতো বন্ধু সংগঠনের সাথে সম্পর্ক রাখা, এইটা তারা কখনো রেখেছেন না। অন্তত গত ক্ষমতা ছেড়ে যাওয়ার আগের 10 বছরের কথা বলা যেতে পারে, আমরা দেখি নাই। সেই জায়গায় তাদেরকে অনেকটা শূন্য থেকে শুরু করতে হয়েছে, এবং যেহেতু কোনো ধরনের পরিকল্পনা নাই, এটা যত দ্রুত সম্ভব শুরু করার প্রয়োজন ছিল, যেভাবে আন্তর্জাতিক ডেস্ক তৈরি করা, আন্তর্জাতিক ব্রিফিং করা, এবং এই যে দেশের ভিতরে অনেক ধরনের অরাজকতা চলছে, মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে, উম্মাদ কিছু লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছে যারা মাজার ভাঙছে, মানুষের রাস্তাঘাটে চুল কেটে দিচ্ছে, নারীদেরকে হেনস্থা করছে, এবং সেই হেনস্থাকারীদেরকে গ্রেফতার করে একটু করে ছেড়ে দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, হিন্দুদের নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতার করে রাখা হচ্ছে, কারণ কি ওই কোন একটা জাতীয় পতাকার উপরে নাকি আরেকটা পতাকা দেখা গেছে, এটা বলে 1 বছর ধরে তাকে জেলে রাখা হয়েছে। এই যে সার্বজনীন জিনিসটার বিরুদ্ধে যে কথাগুলো বলার প্রয়োজন ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, তারা সেটা এতদিন বলতে পারে নাই। আমার কাছে মনে হয় যে অনেকটাই তারা ভরসা করেছিলেন যে তারা কিছু বলবেন না, তাদের যে একমাত্র বন্ধু দেশ এই মুহূর্তে ভারত বলবে বা কি বলবে আল্লাহ জানে, এবং তারা ভালো জানেন, আমরা বলতে পারবো না। কিন্তু এখন মনে হচ্ছে আন্তর্জাতিক জায়গাটা তারা কিছুটা এই সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হচ্ছে তারা একটু কিছু ফেলতে পারছেন বা চেষ্টা করছেন। এই চেষ্টাটা যদি সফল হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে আসার একটা বড় সম্ভাবনা তৈরি হয়ে গেল। এর আগে কিন্তু এই জায়গাটা ছিল না। ইনফ্যাক্ট আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা তারাই ক্লিয়ারটা। আমি যতটুকু বুঝতে পেরেছি যে তারা একবার বলছেন যে নির্বাচনে আসবেন না, which is okay। আমার কাছে মনে হয় যে এই পরিস্থিতি নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগের জন্য মোটেও একটা সুবিধাজনক পরিস্থিতি নয়। তারা বলছেন যে ডক্টর ইউনূসের অধীনে আসবেন না, যদি সরকার পরিবর্তন হয়, একটা নিরপেক্ষ সরকার তৈরি হয়, তাহলে তারা নির্বাচনে আসার কথা ভাববেন, বা তখন দেখা যাবে। কিন্তু ইউনূসের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের বক্তৃতা থেকে বোঝা যাচ্ছে যে ওনার সাক্ষাৎকার থেকে ধারণা করা হচ্ছে যদি একটা পরিবেশ দেওয়া হয় আওয়ামী লীগ নির্বাচনমুখী একটা দল, এবং তারা হয়তো নির্বাচনে আসতে চাইবে। এখন প্র্যাকটিক্যাল সমস্যা হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যদি সেই চাপ তৈরি করা হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, এটা প্রবল বিরোধিতা যারা করবে তারা হচ্ছে যতগুলো বিচি দলগুলো আছে, মানে এই যে মাহমুদুর রহমান মান্না যেটা বলেছেন একবার যে ওরা আইলে তো ভাই ওরা কিছু না করলেও তো আমাদের কয়েক হাজার গুণ বেশি ভোট পাবে, 30-40% কি যেন বলছেন না মান্না ভাই মাঝে মাঝে বলে গেল। এই যে ছোট ছোট যে দলগুলো আছে, ওয়ান ম্যান শো, টক শো নেতা, এরা প্রত্যেকে বিরোধিতা করবে, এবং এনসিপি একটা বিরাট আকারে বিরোধিতা করবে, কারণ তাদের অনেকেরই শখ আওয়ামী লীগ মাঠে না আসলে তারা এককভাবে সেই আওয়ামী লীগের ভোটটা নেবেন। জামাতের একটা শখ আওয়ামী লীগের ভোটটা নেবেন। ইনফ্যাক্ট বিএনপি ছাড়া আমার কাছে মনে হয় যে প্রত্যেক রাজনৈতিক দলই এখন আওয়ামী লীগের যে ভোট আছে, মানে একটা কথাই আছে 30-40% ভোটটা আওয়ামী লীগের আছে, এত না থাকলেও তাদের একটা ফিক্সড ভোট আছে। এবং বিশেষ করে গত 1 বছরে ডক্টর ইউনূসের এই অমানবিক ফেইলিওরের পরে, এই হাস্যকর ফেইলিওর এবং এই পুরো সরকারকে নিয়ে একটা ক্লাউন এবং কার্টুন ব্যবস্থার পরে যেটা হয়েছে যে অনেকেই আবার আগেই ভালো ছিলাম স্লোগানের মধ্যে চলে যাচ্ছে, এবং সেটা আওয়ামী লীগের দিকে তাদের সেই ভোটগুলো ঘুরে যাওয়ার একটা আশঙ্কা আমি বলবো, বা সম্ভাবনা যদি বলেন পজিটিভলি তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে চাই যে আন্তর্জাতিক খেলা আওয়ামী লীগ কতটুকু জিততে পারেন, এবং সেই প্রেশার তাদেরকে আগামী নির্বাচনে আসার সুযোগ করে দেয় কিনা, এবং দিলে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে যে নির্বাচন রিগ হবে, যে নির্বাচন কমিশনও কারো কথা শুনে না। আমি দেখলাম যে আমাদের এনসিপির ভাইয়েরা গিয়া বলছে যে আমার হয় শাপলা ফুল দাও, পাতা আলা শাপলা ফুল দাও, পাতা ছাড়া দাও, কালার ছাড়া দাও, পানি আলা দাও, পানি ছাড়া দাও, একটা শাপলা ফুল দাও। সেই ফুল দিচ্ছে না, এবং অনেকে ইঙ্গিত করছেন যে পুরো নির্বাচন কমিশনটাই বিএনপি নিয়ন্ত্রণে চলে গেছে। তারা এই জায়গাটা খুব ভালো খেলেছেন। বিএনপিও খুব ভালো প্লেয়ার না, কিন্তু এই জায়গাটা তারা ভালো খেলেছে। এই যদি অবস্থা হয়ে থাকে, এই অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা না, সুযোগ পেলেও আসবে কিনা না, সেটা আমরা জানি না। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের বক্তৃতা থেকে বোঝা যাচ্ছে যে তারা আসতে চাচ্ছেন বা আসার এক ধরনের মানসিক প্রস্তুতি আছে। প্রিয় দর্শক, দেখা যাক আন্তর্জাতিক এই খেলোয়াড়রা খেলতে থাকেন, খেলতে খেলতে কখন কোন গোল পোস্টে যে তারা গোল দিয়ে বসেন সেটা আমি আপনি সবাই একসাথে দেখতে থাকবো। জেনারেল ওয়াকার হাত জোড় করে শীর্ষ রাজাকার পুত্র গোলাম আজমের পুত্র, কি যেন ওইটা আমাদের যে গামসা ভাই, যাই হোক আপনারা জানেন, সেই আজমির, ব্রিগেডিয়ার আজমির, সেই আজমির কাছে বলছেন যে স্যার আমাদেরকে মাফ করে দেন, আমার অফিসারদেরকে আপনি জেলে দিবেন না। কথাটা আমার নয়, কথাটা আপনার নয়, কথাটা কোনো ফেসবুকের ট্রল পেজের নয়, এটা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি সম্প্রতি তার সাক্ষাৎকারে জানিয়েছেন যে যখন মানে
পট পরিবর্তন হলো জুলাই আগস্টের আন্দোলনের পরে গত বছর, তারপরে তাকে ডেকে নিয়ে ভাত খাইয়ে আমাদের ওয়াকার সাহেব এই করুণ মিনতিটা করেছিলেন। বাইরে ভাই, বাংলাদেশের ইতিহাসে সেনাপ্রধানদের মধ্যে এইরকম একটা লুথালুকরে কিভাবে যে আওয়ামী লীগ খুঁজে বাইর করে সেনাপ্রধান করলো, এবং শুধু এই অপরাধেই তাদের আসলে ক্ষমতা থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, সেই আলাপে যাচ্ছি না। এই হচ্ছে অবস্থা। সম্প্রতি আমরা জানি যে এই কয়েকজন সেনা অফিসার, সিনিয়র জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেলদেরকে আমরা দেখতে পেলাম যে আদালতে হাজির করতে তারা বাধ্য হলেন, যেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে আনতে। অনেকদিন ধরে এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল। এখানে মজার বিষয় হচ্ছে, আমরা শুনলাম যে জেনারেল ওয়াকার তার একটা বক্তৃতায়, মানে তাদের আভ্যন্তরীণ বক্তৃতায় বলেছেন যে আমার ব্রাদারদেরকে কারাগারে নিয়ে, প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা দেখতে আমার বুক ভেঙে যাচ্ছে। নাটক পারে ভাই, যাই হোক, ভেঙে যাচ্ছিল। এই হচ্ছে যে ওনার কথা। তো আমার ধারণা সরকার যেটা করেছে, বলে বলছে ওহো, তাহলে তোমার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সেই গল্পের মতো আর কি, যে রানী, আপনারা জানেন যে রানী বলছিল যে ওরা কাঁদছে কেন জনগণকে দেখে, বলে ওরা তো রুটি পায় না, রুটি খেতে পারে না, এই জন্য কাঁদছে। বলে রুটি পায় না, কেক খায় না কেন? তো একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেটা করেছে, বলে তোমার সমস্যা তাহলে হচ্ছে প্রিজন ভ্যানে। ওকে, ঠিক আছে, তোমার জন্য একটা নীল প্রিজন ভ্যান না দিয়ে একটা শীতাতপ নিয়ন্ত্রিত আমরা একটা নতুন প্রিজন ভ্যান দিলাম, সবুজ রঙের, সেটার মধ্যে বাংলাদেশ কারাগার লেখা, এবং সেটাতে করেই আসো, তাহলে তো তোমার প্রবলেম সলভ করে দেওয়া হলো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা খুব ভালোভাবে খেলেছেন। জোকে পাঠ আমাদেরকে এই কথাটা মানতেই হবে, এই প্রথমবারের মতো সেনাবাহিনীর ভিতরে যারা আছেন, যারা সবসময় ভাবতেন যে উর্দি পরা অবস্থায় থাকলে তাদের সকল ধরনের কর্মকাণ্ড জায়েজ হয়ে যাবে, সেটা আর হবে না। এই একটা চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার নিয়েছেন। আমি এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কারণ এটা প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে প্রিয় দর্শক, আমাদেরকে এটা মানতে হবে। আমরা যদি এই দেশটাকে মানবিক দেশ করতে চাই, যেখানে জনগণের ক্ষমতায়নকে এম্পাওয়ার্ড করতে চাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় মানে কি যেন সভ্য হইতে চাই, সভ্য দেশ হিসেবে পরিচিত করতে চাই, তাহলে প্রত্যেকটা মানুষকে তার কর্মকাণ্ডের জন্য দায় দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্বটা প্রপার ভাবে নিতে হবে। আপনি ধরেন যে কাণ্ডটা বাংলাদেশে হয়েছে, যে যদি কোনো স্পেসিফিক প্রফেশন আপনি থাকেন, আপনি বিচারের ঊর্ধ্বে থাকবেন, এটা কি কোনো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব না। প্রত্যেকটা মানুষকেই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এবং প্রত্যেকটা মানুষকে বিচারের মুখোমুখি করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এই চেষ্টার একটা বড় উদ্যোগ হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। আমি মনে করি যে সেনা উর্দি পড়লেই আপনি বিচারের বাইরে থাকবেন, ঊর্ধ্বে থাকবেন, সেটা না, আপনাকে সিভিল প্রশাসনের বিচারের মুখোমুখি হতে হবে। এটার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারে যারা এই শক্ত স্ট্যান্ডটা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানানোর পাশাপাশি আমার এখন একটা প্রশ্নটা হচ্ছে, এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এবং এখানের মধ্যে যে যুক্তিতে এদেরকে বিচার করা হচ্ছে, এই যুক্তিতে যদি তারা অপরাধী হয়ে থাকেন, তাহলে জেনারেল ওয়াকারের কেন বিচার হবে না? কেন তিনি এই সুপ্রিম রেসপন্সিবিলিটিটা নেবেন না? এই প্রশ্নটা আমার মনে হয় যে এখন তোলার সুযোগ এবং সময় এসেছে। আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন, একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি জুলাই আগস্টের আন্দোলনের সময় অস্ত্র নিয়ে গুলি করছিলেন, সেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে। ভালো। প্রশ্নটা হচ্ছে, কোনটা প্রাতিষ্ঠানিক অপরাধ এবং কোনটা দায়িত্ব পালনরত অবস্থায় করা অপরাধ, কোনটা ব্যক্তি অপরাধ, এই তিনটাকে আমরা কি সেপারেট করতে পারছি কিনা না? কারণ হচ্ছে, যে অফিসারটা ওইখানে গুলি করছেন তিনি কিন্তু ওই জায়গায় আছেন এবং এই কারণে তিনি গুলি করছেন, এটা কিন্তু তার কোনো ব্যক্তিগত কাহিনী না। তিনি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে শত্রুতা করে যে না আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মতো করে গুলি করে দিচ্ছি, তা কিন্তু না। তিনি ওই জায়গায় দায়িত্ব আছেন এবং তার উপরে কমান্ডটা কি ছিল। যদি একজন সেনা কর্মকর্তা থাকেন বা একটা পুলিশ কর্মকর্তা, যে কোনো ইউনিফর্মধারী কর্মকর্তা থাকেন, তার উপরে যিনি আছেন, তার বস যদি তাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে থাকেন, তার দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে সেই দায়িত্ব পালন করা। এখন যদি একজন সেনা কর্মকর্তাকে বা তার অধীনস্থ ইউনিটকে নির্দেশ দেওয়া হয় যে এই জায়গাটায় তুমি এদেরকে ক্রস করতে দিবা না, বা এদেরকে ঠেকাবা, এদেরকে আটকে ফেলবা, সেক্ষেত্রে কাম হোয়াট মে, যে কোনো মূল্যে সেই কাজটা ওই সেনা অফিসারকে করতে হবে। সেটা যদি গুলি করে থামাতে পারে, পায়ে ধরে থামাতে পারে, বোমা মেরে থামাতে পারে, কারণ তাকে যদি এই দায়িত্ব দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ডিজিএফআই যে কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, র্যাবের যে সাবেক কর্মকর্তাদেরকে ধরা হচ্ছে, বিচারের মুখোমুখি করা হচ্ছে, এটা তো তাদের কোনো ব্যক্তিগত দায় দায়িত্বের জায়গা নয়। তারা এমন না যে না তাদের ব্যক্তিগত শখে ওই জায়গায় গিয়ে এই কাজটা করেছেন। র্যাবে বলুন, ডিজিএফআই তে বলুন বা অন্যান্য বাহিনীর যেসব দায়িত্বে তারা ছিলেন, এই দায়িত্বে স্পেসিফিকলি সরকার তাদেরকে ওইখানকার দায়িত্ব দিয়েছিলেন এবং তাদের দায়িত্ব হচ্ছে জঙ্গিদের দমন করা, তার দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা, এবং সেটা যে কোনো মূল্যে করা। আমাদের মতো দেশে এই জিনিসগুলো খুব আইনের ভিতরে করা সম্ভব হয় না, কারণ আপনারা দেখেছেন এই যেমন ধরেন ডক্টর ইউনূস আসার পরে শত শত হাজার হাজার জঙ্গিদেরকে শুধু বের করে দেওয়া হয়নি, স্যালুট আদাব দিয়েও অনেক জঙ্গিকে বের করে দেওয়া হয়েছে। এই অবস্থায় গিয়ে দেখা যায় যে আইনের বাইরে গিয়ে অন্ধকার জগতে অনেক কিছু করে অপরাধকে থামাতে হয়। যে অফিসাররা, প্রথম কথা হচ্ছে এই কাজটা কি ভালো? আমি বলবো এটা অবশ্যই ভালো না, এটা নিন্দনীয়, এটা অপ্রত্যাশিত, এটা কোনো সভ্য দেশ চায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অফিসাররা এই কাজগুলো করেছেন, তারা
অধিকাংশ ক্ষেত্রে দেশের স্বার্থের জন্য করেছেন। সুতরাং এই বিচারটা যদি করতে হয় আমাদের 3 ধরনের বিচারে যেতে হবে। আর আপনারা অনেকে বলতে পারেন যে এই জিনিসটা খারাপ জেনে ওই অফিসার এই কাজটা করছেন কেন। ভাই, এটা কোনো প্রাইভেট কোম্পানির চাকরি নয়। আপনি একজন সেনাবাহিনীর অফিসার, আপনার সিনিয়র অফিসার যদি আপনাকে বলেন, আপনার যে কমান্ডিং বস যদি আপনাকে এটা কমান্ড দেন, আপনি যদি বলেন আমি এটা করবো না, আপনার কোর্ট মার্শাল হবে। তাই যদি ঘটে থাকে তাহলে আমরা মনে করি যে সেনা অফিসার যাদের বিচার করা হচ্ছে তাদের বিচার প্রথমে দেখতে হবে তারা ব্যক্তিগতভাবে কোনো কিছু করেছেন কিনা। ব্যক্তিগতভাবে তারা তাদের চাকরিরত উচ্চাবিলাসের জন্য বা তাদের কেরিয়ার গঠনের জন্য যে জিনিস সরকার চায় না এরকম কিছু করেছেন কিনা। এরকম অনেক কিছু হয়েছে। যেমন ধরেন আমাদের যে কি ছিল একটা হাউন আঙ্কেল প্রচুর কাজ করেছে। সে নিজেকে অনেক বড় আওয়ামী লীগার দেখানোর জন্য, অনেক বড় সরকার সমর্থক দেখানোর জন্য, হ্যাঁ সরকার এতে খুশি হয়েছেন, মনে মনে হাততালি দিয়েছেন এবং এর শাস্তি তারা পেয়েছেন, সেটা অন্য আলাপ। কিন্তু হাউন আঙ্কেলের অনেক কিছু, কিন্তু হাউন আঙ্কেলকে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। এখন এই যে সেনা কর্মকর্তা যারা ছিলেন এটা স্পেসিফিক করা উচিত সরকারের, এদের কে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উৎসাহে কাজ করেছেন। আর যদি সেটা না করে থাকেন, যদি প্রফেশনাল কারণে তারা করে থাকেন, এটার জন্য ব্যক্তি সেনা অফিসারদেরকে এইভাবে দায়ী করা ঠিক হচ্ছে কিনা। যদি হয়ে থাকে কেন জেনারেল ওয়াকার নয়? কারণ আপনারা দেখেন জেনারেল ওয়াকার ক্ষমতায় আসার মানে সেনাপ্রধান হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত যদি এই হাওয়া ভবন না তো আয়নাগর সেনা অভ্যন্তরে থেকে থাকে, এর দায়িত্ব কিন্তু জেনারেল ওয়াকারকে নিতে হবে। জেনারেল ওয়াকার তো সেনা প্রধান হওয়ার পরের দিন এটা বন্ধ করেন নাই। ইনফ্যাক্ট উনি তো কখনো বন্ধ করতেন না। তো উনি যদি বন্ধ না করে থাকতেন তাহলে দায়িত্ব কেন ওনাকে নিতে হবে না? এখন উনি যদি বলেন যে উনি জানি না, আমি দেখেছি একজন সেনা কর্মকর্তা বলেছেন যে ডিজিএফআই আমাদের অধীনে না, এই না সেই না। একটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বা তার সংলগ্ন এলাকায় এইরকম কিছু ঘটবে এবং সেনাপ্রধান সেটা জানবেন না, সেটাও তো তার একটা অযোগ্যতা। সুতরাং আমরা জানি, এবং যদি তারা নাও জেনে থাকেন, পরবর্তীতে গুম কমিশন যে কথাটা বলেছেন যে তারা যখন এই কি যেন আয়নাগর গুলো খুঁজে বের করছিলেন, তারা অভিযোগ করেছেন যে অনেকগুলোই অল্টার করা হয়েছে, এগুলো দেয়াল ঠিক করা হয়েছে, রং করা হচ্ছে, বিভিন্নভাবে এগুলাকে নষ্ট করে ফেলা হচ্ছে। এই যে নষ্ট করে ফেলা, এটা কি জেনারেল ওয়াকারের সম্মতি নির্দেশ এগুলোর বাইরে হয়েছে? হয় নাই। যদি তাই হয়ে থাকে তাহলে সরকারকে অবশ্যই আমি মনে করি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারেরও এটা বিচারের প্রস্তুতি তাদের নেওয়া উচিত। দায় দায়িত্ব সুপ্রিম কমান্ডার হিসেবে জেনারেল ওয়াকারকে নিতে হবে এবং সেটা দেওয়া উচিত। যদি সেটা না দিয়ে থাকেন, আপনারা শুধুমাত্র এক ধরনের আত্মতৃপ্তি পাবেন যে কয়েকটা ব্রিগেডিয়ারকে, কয়েকটা কর্নেলকে, কয়েকজন মেজর জেনারেল জেলে ঢুকালাম, পিটাইলাম, মারলাম। এতে আলটিমেটলি মানে যে জিঘাংসা এবং প্রতিহিংসার রাজনীতি ডক্টর ইউনূস শুরু করেছেন সেটাকেই আরো বেশি প্রতিষ্ঠিত করবে। লং রানে কারো সুবিধা হবে না। কারণ কোন লোক যদি তার দায়িত্বের অংশ হিসাবে কোনো কিছু করে থাকেন এবং তার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে ভুগতে হয়, আগামীতে প্রতিষ্ঠান চালানো মুশকিল হয়ে যাবে। আগামীতে যখন কেউ ডিজিএফআই দায়িত্ব নিতে চাইবে না। ধরেন আমি একজন সেনা অফিসার, আমাকে বললেন যে ভাই আপনি ডিজিএফআই এই দায়িত্ব নেন, বা আপনি রেবে গিয়ে রেবে ডিজি দায়িত্ব নেন। ভাই আমি এই দায়িত্ব নিব কারণ সরকার আমাকে দিবে, আমি 1 বছর পরে সরকার বদল হলে তো আমাকে জেলে দিতে হবে। ওয়াই শুড আই টেক দিস রিস্ক? আমি এইটা নিব কেন? এভাবে তাহলে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। জিনিসটা ভেবে ওইভাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার স্টেপ গুলা নিয়ে থাকেন ব্যক্তিগত জিজ্ঞাসার ঊর্ধ্বে, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটি ব্যক্তিকে তার কৃতকর্মের জন্য অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে এবং সেই দায় দায়িত্ব নেওয়ার ব্যাপারটাই যদি তাদের সৎ উদ্দেশ্য হয়ে থাকে, আমি বিশ্বাস করি এবং সেই সম্ভাবনা পরিষ্কার যে জেনারেল ওয়াকারকেও একদিন তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। দুই পাশে, এই পাশে তো আছে এবং অন্য পাশেও আছে। আপনারা সকলেই জানেন তাকে এক নিয়মতান্ত্রিক সরকারের কাজ যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কেন সেই কারফিউ বলবৎ করেন নাই, কেন তিনি সেই বেড়া খুলে ব্যারিকেড খুলে, আমি আপনাদের ভাষাতেই বলি, ব্যারিকেড খুলে ঢাকায় বাইরে থেকে আসা হাজার হাজার লোককে ঢোকার সুযোগ করে দিয়েছিলেন, কেন 5ই আগস্ট তার নেতৃত্বে তার ইউনিফর্ম পরা সেনাবাহিনীর লোকজন বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভেঙেছিলেন এবং মুক্তিযুদ্ধের জিনিসপত্র গুড়িয়ে দিয়েছিলেন, কেন তিনি যখন বাইরে মব হচ্ছিল, সন্ত্রাস হচ্ছিল, তিনি কেন বলেছিলেন যে সব দায়িত্ব আমার, বলার পরেও তিনি এবং তার সেনাবাহিনী চুপচাপ থেকে অনেককেই ভুগতে দিয়েছেন। এই জিনিসগুলোতে তার হয়তো আগামীতে বিচার হবে। কিন্তু এই বিচারটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শুরু হয়, তাহলে যে কয়জন সেনাবাহিনীর মধ্যম সারির বা সিনিয়র অফিসারদেরকে তিনি এখন বিচার করছেন, সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে না। অন্যথায় এটা তার অন্যান্য বিচার ব্যবস্থার মতো আরেকটা তামাশা হিসাবে থাকবে এবং দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করবে বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, ভালো থাকুন। অন্য প্রসঙ্গ নিয়ে আরেকদিন কথা হবে। ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকুন।